আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? নতুন একটি ব্লগ, নতুন একটি দিন শুরু হতে যাচ্ছে। আর আজকে ছিল এই বছরের সেরা ঠান্ডার প্রথম দিন। ঘাসের উপরে আইস পড়ে গেছে দেখা যাচ্ছে। তো এই যে আমার ছোট বাচ্চা জড়সড় হয়ে বসে আছে, ও ঠান্ডা একেবারেই নিতে পারে না এবং ঠান্ডার মধ্যে আমি দেখি বাবু একেবারে চুপচাপ হয়ে যায়। লাস্ট ইয়ারে একবার আমরা লাইটিং দেখতে গেছিলাম, সেদিন অনেক ঠান্ডা ছিল। এদিকে বড় বাবু লাফালাফি করে বেড়াচ্ছিল, বাট ছোট বাবু একেবারে জড়সড় হয়ে গেছিল। আমি তো দেখে অবাক। পরে আমি আস্তে আস্তে বুঝতে পারি যে ও ঠান্ডা নিতে পারে না। তো ঘাসের উপরে আইস পড়ে গেছে। আর সামনে দেখাচ্ছে দুইটা পুলিশের গাড়ি। এটা হচ্ছে এখানকার পুলিশের যে গাড়ি সেগুলা। তো যাই হোক, দুইটা গাড়ি কেন আই ডোন্ট নো। এই গাড়ি দেখলেই ভয় লাগে, নেবারহুডে কোনো কিছু বলো কিনা, এই আর কি। তো যাই হোক, অনেক পিসফুল এই জায়গাটা, আমার খুবই ভালো লাগে। যদিও অনেক গাড়ি, মানে রাস্তায়, পার্কিংয়ে, সব জায়গায় ছড়ানো ছিটানো। আমি বেশি ভিডিও করিনি বিকজ আমি ড্রাইভ করছিলাম, যার কারণে। এই যে বাবুকে নিয়ে আসছি, আর বাবু তো এখানে সেখানে সব জায়গায় হাত দিচ্ছে। তো আমরা জাস্ট ওয়েট করতেছিলাম ডাক্তার আসা আগ পর্যন্ত। তো কি আর করবো, নিজেকেও বিজি রাখতেছিলাম আর বাচ্চাকেও বিজি রাখতেছিলাম যতক্ষণ না উনি আসেন। তো এদিকে তো ওয়েট মাপা মেশিনে তার ওয়েট নিতেই আছে। এত বলতেছি যে তুমি নামো, আর ধরো না, এটা ধরো না, ওটা ধরো না। আসলে বাচ্চারা একদমই শুনতে চায় না। আর শুধু যে বাংলাদেশে যে আমরা মানে ডাক্তারের কাছে গেলে ওয়েট করতে হয় তা না, আমেরিকাতেও ওয়েট করতে হয়। আমি অলমোস্ট এই রুমের মধ্যে 30 মিনিটস টু 40 মিনিটস হবে। এখনো পর্যন্ত আসেননি। আমার সবসময় এরকমই হয়, বিকজ কেন জানি না, বিকজ আমার আসলে মনটা পড়ে থাকে ঘরে যে একটা বাচ্চা রেখে আসছি আর একটাকে নিয়ে আসছি। মানে আমার সামটাইমস অবশ্য তাড়াতাড়ি হয়ে যায়, বাট আজকে এত দেরি হয়েছে। তো যাই হোক, আমরা ভিডিও করে করে নিজের সময় কাটাচ্ছি। বাট এদিকে আমার হাজব্যান্ড কাজে যাবে, আমার আব্বুও কাজে যাবে। বড় বাবুকে রেখে আসছি বিকজ এটা ওটা সেটা ধরে। বাট আমার ডাইপার ব্যাগে সবসময় আমার অ্যালকোহল আর ওয়াটার যে আমি মিক্স করে রাখি সেটা থাকে। তো আমি আসার সাথে সাথেই তারা স্যানিটাইজ করে রাখে, বাট তারপর আমি রিস্ক নিই না, আমি একটু স্প্রে করে দিই সব জায়গা। বিকজ আমার বাচ্চা সব জায়গায় ধরবে, বিশেষ করে এই যে ডোর নব ধরবে, খুলবে, এটা ধরবে, সেটা ধরবে। আমি তো একেবারেই মানে না আনলেও পারি না, আসতেও ইচ্ছা করে না। মানে এই যে কী ধরনের যন্ত্রণা আমি কাউকে বোঝাতে পারি না। আর এটা হচ্ছে আমার ডাইপার ব্যাগ। যখনই বাচ্চাদেরকে নিয়ে আসি তখনই আমি চেষ্টা করি আমার ব্যাকপ্যাকটা নিয়ে আসার, বিকজ এটা খুবই ইজি, তাহলে আমি কন্ট্রোল করতে পারি ওদেরকে। আর এই ব্যাগটা আসলে আমার অনেক ফেভারিট, বিকজ এটা আমি যখন কিনেছি তখন আমার বড় বাচ্চার 2 মাস বয়স। দেখলে বোঝা যাচ্ছে যে এটা কতটা ওল্ড, বাট স্টিল ব্যাগটা কিন্তু নতুনের মতো নিয়ে আসছে। এটা অবশ্য ডিপেন্ড করে আপনি কিভাবে এটা কেয়ার করছেন, বাট আমি যতটা পারি এটা একটু অ্যালকোহল ওয়াইপস দিয়ে একটু মুছে রাখি, যার কারণে এখনো পর্যন্ত খুবই সুন্দর। মানে এখনো পর্যন্ত কোনো কিছুই হয়নি ব্যাগটাতে। বাট বিলিভ ইট অর নট, এই ব্যাগটা আমি যে কী রাফ ইউজ করেছি বলার মতো না। আর এটা ছিল পাইনাপল। এটাও ব্যাগটা কেনার পরে হঠাৎ একদিন দেখি একটা গোল্ডেন কালারের কিচেন, আমার এত পছন্দ হয়েছিল, তাই আমি ওটা ওখানে লাগিয়ে রেখেছিলাম। আমার খুবই পছন্দের একটা ডাইপার ব্যাগ এটা। আর এখানে কিছু কিছু প্রিকশন দেওয়া আছে, মানে কি করা যাবে কি করা যাবে না। আমি আমার ইচ্ছাও করে না আসলে সেলফোন বের করতে ডক্টর অথবা নার্সের সামনে, বিকজ এটা একদমই উচিত না। তো যেহেতু এখানে কেউ নাই,
এই জন্য আমি আর বাবু একটু ভিডিও করতেছিলাম। তো যাই হোক, ও এখন খেলা করতেছে। এরপরেই চলে আসছিলেন। তো যাই হোক, বাবু অনেক এনজয় করতেছিল। এইভাবে আসলে বাচ্চাদেরকে একটু ধরে রাখা যায়, তা না হলে হয় না। কার্টুন অথবা ফোন এমন একটা মানে ঝামেলা বলার মতো না। তো যতটা পারি বাবুকে হাসাচ্ছিলাম, খেলা করতেছিলাম আমরা। কিন্তু আমার এদিকে মন পড়ে আছে বড়বাবু কী করতেছে, কেননা আমি আমার 9টায় অ্যাপয়েন্টমেন্ট, আমি চলে আসছি 8:40-তে, যে আমার তাড়াতাড়ি হয়ে যাবে, বাট তারপরেও হলো না। তো আমরা ডান করে ফেলেছি, এখন আমরা চলে যাচ্ছি। আমার বাসা থেকে এখানে আসতে অলমোস্ট 1 আওয়ার লেগে যায়। আমি মনে হয় 8টার আগেই বের হয়ে গেছিলাম। আসলে বাচ্চা কাচ্চা নিয়ে আমি আসলে অতটা টাইম মেনটেনও করতে পারি না, মানে টাইম দেখা এটা হয়ে ওঠে না। আমার বের হতে হবে তাড়াতাড়ি, আমি বের হয়ে যাই। তাড়াতাড়ি চেক ইন করলে অনেক সময় তাড়াতাড়িও করে দেয় ওরা, বাট আজকে মেবি এখানে ভালো মতো বিজি ছিল, প্যান্ডামিক তাই কি। তারপরেও বাচ্চারা অসুস্থ হলে তো আসতেই হবে, এটা তো বাবা মা কিছু করতে পারে না। তো আমরা এখানে আসছি, এটা নাম CHKD, চিলড্রেন হসপিটাল অফ কিংস্টাডার। এইটা আসলে অনেক বড় একটা হসপিটাল বাচ্চাদের জন্য। আর এখানে 18 ইয়ার্স ওল্ড পর্যন্ত, আমি জানি না সব বাচ্চাদের ফ্রি কিনা, বাট আমার ভাইয়ের একটা সার্জারি করা হয়েছিল, ওইটা কিন্তু ফ্রি ছিল, কিডনি স্টোনের। তো আলহামদুলিল্লাহ আমার ভাই এখন অনেক ভালো আছে। বাট আমরা প্রথমে অন্য একটা হসপিটালে গেছিলাম, ওখান থেকে কিন্তু আমার ভাইকে এই হসপিটালটাতে রেফার করে, বিকজ ওর তখন 17, এই জন্য আরও বড় আকারে একটা সার্জারি ওকে করতেই হবে, ভালো মতো পেইন উঠছিল। তো যার কারণে অ্যাম্বুলেন্সে করে এই হসপিটালটাতে তাড়াতাড়ি নিয়ে আসে, খুব ইমার্জেন্সি ছিল, খুব ভালো মতো পেইন ছিল। সো 10 আউট অফ 10 আমি বলবো। তো আমার ভাইয়ের ওই অ্যাম্বুলেন্স ফিটা ছিল $1800। কেন এটা বললাম, সার্জারিটা ফ্রি করে দিল CHKD এই জন্য হসপিটালে, কেননা এখানে অনেক ডোনেশন আসে। আলহামদুলিল্লাহ অনেক ভালো, সবাই এখানে ডোনেশন করবেন এটাই আমার আশা। আর এখানে অনেক বাচ্চার চিকিৎসা হয় এই জন্য। আর কিন্তু অ্যাম্বুলেন্সটা ফ্রি করলো না, সে $1800 কিন্তু ডিউ থেকেই গেল। তো আমি জানি না, আমেরিকার অনেক কিছু আছে, খুবই হাস্যকর লাগে আমার কাছে যে একটা সার্জারি ফ্রি হলো কিন্তু অ্যাম্বুলেন্স ফিটা কিন্তু ওরা ফ্রি করলো না। তো ওইটা $1800, যেটা না বললেই নয়। এবং আমার আব্বু কী করলো, ওইটা ইনস্টলমেন্টের মাধ্যমে পে করা শুরু করলেন। আমার মনে হয় এখনও কিছু টাকা ডিউ আছে, মেবি $500 or $600। তো আপনি মান্থলি $20 করেও পে করতে পারেন, এই সুবিধাটা এখানে আছে। বাট হ্যাঁ, অনেক এক্সপেন্সিভ। আমার বাচ্চা একবার পড়ে গেছিল 6 মান্থস বয়সে, বড় বাচ্চাটা। আমি 911 কল করছিলাম, অ্যাম্বুলেন্স আসছিল, তার আমার $120 চার্জ করছিল। আর অন্যদিকে একবার অ্যাম্বলিক্যাল কোর্ড পড়ে যাওয়ার পর ব্লিডিং হচ্ছিল, আমি ইমার্জেন্সিতে গেছি, ওখানে ডাক্তার আমাকে চার্জ করছে $90। তো একটা ডাক্তারের ফি $90, বাট অ্যাম্বুলেন্সের ফি $120। মানে এরা যে কোথা থেকে কিভাবে এটা বিল বানায় আল্লাহ মাবুদ এই জানে। তো যাই হোক, মনে হয় ওটা সিটি থেকে চার্জ করে এই জন্য, কেননা ইমার্জেন্সি আর অ্যাম্বুলেন্স সামটাইমস আপনার লাইফটাও সেভ করে। তো ওই $1800 এখনও পে করতে হচ্ছে এবং হবে, বিকজ না হলে আপনার ক্রেডিট ব্যাড হয়ে যাবে, অনেক ঝামেলা হয় আমেরিকাতে এই কারণে। তো অনেক সময় মকুফও করে দেয়, বাট এখনও পর্যন্ত ওইটা এখনও মকুফের কোনো লেটার আসেনি। তো আপু মনে হয় এখনও পে করতেছে। তো আমি বলেছি একবারে ঠিসমিস করে দাও না, পুরোটা পে করে। তো বলতেছে চলতেছে, চলুক কি না।
হ্যাঁ, তো এই আর কি, আপনাকে কখনো ওরা প্রেশার করবে না, বাট ইনস্টলমেন্টের সাহায্যে আপনি পে করতে পারবেন। আর একটা জিনিস, বাংলাদেশের মতো এখানে যে টাকাটা পে করে চিকিৎসা নেওয়া লাগে না, এটা একটা খুবই ভালো একটা দিক। না হলে হয়তো আমার ভাইয়ের ওই সময় ওই সার্জারিটা করা খুবই টাফ হয়ে যেত, বিকজ আমরা তখন অনেকটা নিউ ইউএসএতে। তবে আল্লাহর রহমতে ছিল, কিছু টাকা গচ্ছিত ছিল, তারপরেও অনেকটা মানে টাফ হয়ে যেত। বাট দেখেন এখানে একটা সার্জারি কি সুন্দর ফ্রি করে দিল। আর সার্জারিটা কিন্তু আসলে অনেক ব্যয়বহুল ছিল, এই অ্যাম্বুলেন্সের $1800 থেকেও অনেক অনেক বিগ অ্যামাউন্টের সার্জারি ছিল। আনুমানিক $15,000 to $20,000 আমাদেরকে বিল দিলেও দিতে পারতো, কেননা 3-4 দিন থাকা লাগছে ওখানে, আর এটা বিগ একটা সার্জারি, তো দিলেও দিতে পারতো। এবং এরকমই কিন্তু সার্জারি কস্ট ইউএসএতে। তো একটা সি সেকশন করতেও নাকি ওরকম $40,000-50,000 লাগে, যদিও প্রেগনেন্সি মেডিকেটটা দিয়ে যায়। খুব রিচ যারা তাদেরকে দেয় না, বাট আমরাও তো রিচ না সত্যি কথা বলতে। তো আমি পেয়ে গেছিলাম আলহামদুলিল্লাহ, যার কারণে আমাকে কোনো পে করতে হয়নি। তো এইরকমই এক্সপেন্সিভ আবার ইনএক্সপেন্সিভ ইউএসের চিকিৎসা। আর সবাই সিএইচকেডিতে ডোনেশন করবেন, অনেক বাচ্চার চিকিৎসা এখানে হয়, ফ্রি হয়। সো আলহামদুলিল্লাহ এটার জন্য। আল্লাহ হাফেজ সবাইকে।